আমরা হয়তো জনি ডেপসের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভির নাম শুনেছি। এই জলদস্যুতা চলে আসছে হাজার বছর ধরে। বর্তমান সময়ে সোমালিয়ান জলদস্যুদের নাম উঠে আসার পিছনে রয়েছে কয়েকটি রহস্যময় গল্প। কিভাবে তারা নিরীহ বাণিজ্যিক জাহাজ আক্রমণ করে, কৌশলে জাহাজ দখল করে আর মুক্তিপণের জন্য ক্রুদের জিম্মি করে। সোমালিয়ার আইনহীন উপকূলীয় এই জলদস্যুরা কেন এবং কিভাবে এই বিপজ্জনক জীবন বেছে নিয়েছে, আজ আপনাদের জানাবো কেন এবং কিভাবে সোমালিয়ান জলদস্যুদের জন্ম হয়েছিল। সোমালিয়া আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত একটি দেশ, যা আফ্রিকান হর্ন নামে পরিচিত। এর উত্তরে রয়েছে অ্যাডেন উপসাগর এবং পূর্বে বিশাল ভারত মহাসাগর। সোমালিয়ার ভৌগোলিক অবস্থান এটিকে একটি কৌশলভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলেছে। এটি লোহিত সাগরের মুখে অবস্থিত, যা সুয়েজ খাল দিয়ে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত হয়েছে। ফলে সোমালিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুটের কাছে অবস্থিত, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের প্রভাব তৈরি করে। সোমালিয়া সমুদ্র উপকূলের দিক থেকে আফ্রিকার অন্যতম দীর্ঘ উপকূল রেখার অধিকারী একটি দেশ, যা প্রায় ৩৩৩৩ কিলোমিটার দৈর্ঘ্য। দেশের এই ভৌগোলিক অবস্থানই একসময় বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সোমালিয়াকে গড়ে তুলেছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট দেশটির উন্নয়নে পড়ে যায় বাধা। এবার আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সোমালিয়ান জলদস্যু আসলে কারা? সোমালিয়ান জলদস্যুরা মূলত সোমালিয়ান উপকূলবর্তী এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা ভারত মহাসাগর এবং অ্যাডেন উপসাগরের আশেপাশে বাণিজ্যিক জাহাজ আক্রমণ করে। এদের প্রধান লক্ষ্য হচ্ছে জাহাজ ছিনতাই করা, যার মাধ্যমে তারা মুক্তিপণ দাবি করে অর্থ আদায় করে। কিন্তু তারা প্রথমে এমন ছিল না। ৯০ দশকের শুরুতে সোমালিয়ার সামরিক স্বৈরশাসক মোহাম্মদ সাইদ বারি সরকারের পতনের পর দেশ জুড়ে ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয়। এর ফলে অর্থনৈতিক অবনতি ও বেকারত্বের কারণে কিছু স্থানীয় জেলেরা জলদস্যুতায় জড়িয়ে পড়ে। সোমালিয়ানদের প্রধান পেশা হলো মাছ ধরা, কিন্তু পশ্চিমা দেশগুলো সোমালিয়ার জলসীমায় ঢুকে বেআইনিভাবে মাছ ধরত এবং বর্জ্য ফেলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে, যা স্থানীয়দের রোজগার এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও সাগরে বর্জ্য ফেলার ফলে তাদের অনেকের শরীরে ঘায়ের মতো রোগ দেখা দিত, কারণ সাধারণত বর্জ্য ফেলা হতো তা বেশিরভাগই হাসপাতালের বর্জ্য। এর ফলে সোমালিয়ার সমুদ্রে মাছও মারা যেতে শুরু করে। যেহেতু তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা, দিন দিন মাছ কমতে শুরু করায় তাদের ইনকামও কমতে শুরু করে এবং অভাবও বাড়তে শুরু করে। এসব বড় বড় মাছ ধরা নৌকা এবং বর্জ্য বোঝাই জাহাজ তাড়ানোর জন্যই তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে। ২০০৫ সাল থেকে ২০১১ সালের মধ্যে সোমালিয়ান জলদস্যুদের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সময় ভারত মহাসাগর, অ্যাডেন উপসাগর এবং সোমালিয়ার উপকূলীয় বেশ কিছু আন্তর্জাতিক জাহাজ আক্রমণের শিকার হয়। সোমালিয়ানদের সমুদ্র সম্পর্কে ভালো জ্ঞান থাকায় তাদের জাহাজ আক্রমণ করতে সুবিধা হয়। তাদের মূলত টার্গেট থাকে যেসব জাহাজের নিরাপত্তা ব্যবস্থা কম, যেমন তারা আক্রমণ করেছিল বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি এবং এমভি আবদুল্লাহকে। তারা প্রথমে দ্রুতগামী ছোট নৌকায় করে বিশাল বাণিজ্যিক জাহাজের কাছে পৌঁছায়। এরপর তারা হুক লাগিয়ে জাহাজে ওঠে এবং জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং অনেক ক্ষেত্রে তারা ভারী অস্ত্র যেমন রাইফেল বা রকেট লঞ্চার ব্যবহার করে। তারা মূলত জাহাজের ক্রুদের জিম্মি করে জাহাজের মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটি রিপোর্টে দেখা যায় ২০০৯ সালে এমভি জাহানমণি যখন সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করেছিল, তখন মুক্তিপণ দাবি করেছিল $৯ মিলিয়ন। কিন্তু ২০১০ সালে ১০০ দিন পরে $৪ মিলিয়ন মুক্তিপণ দিয়ে সবাইকে উদ্ধার করা হয়। তেমনি আরেকটি ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করে এমভি আবদুল্লাহকে। প্রথম আলোর একটি শিরোনামে লেখা হয়েছে $৫ মিলিয়ন মুক্তিপণে জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কর্তৃপক্ষ $৫ মিলিয়ন কথা ঠিক না বলে জানান। ২০১৩ সালের পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ এবং বিভিন্ন দেশের নৌবাহিনী এই জলদস্যু দমন করার জন্য কার্যক্রম পরিচালনা শুরু করে। এর ফলে আক্রমণ কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। এখন বেশিরভাগ জাহাজই এ এলাকা পার করতে বিভিন্ন প্রোটোকলের সাহায্য নেয়। এভাবে তারা দিনের পর দিন নির্যাতিত হয়ে জলদস্যু হয়ে ওঠে এবং আমরাই তাদের জলদস্যু হতে
বাধ্য করেছি। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। এরপর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।